ক্যারিবিয়ানের একটা শান্ত দ্বীপ, যেখানে দিগন্ত জোড়া সাদা বালু আর সারি সারি সবুজ গাছের ছায়ায় সুখে সংসার পেতেছে কিছু মানুষ। তবে একটা সময়ে একদল দুর্ধর্ষ জলদস্যু শান্ত এই দ্বীপটাকে অশান্ত করে তোলে মূল্যবান স্বর্ণের সন্ধানে। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি এই স্নিগ্ধ দ্বীপের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কারো ভয়ানক অতীত। সমুদ্রের উত্তাল ঢেউ সহজেই তীরের সব চিহ্ন মুছে দিলেও মানুষ কখনো পুরোপুরি মুছে ফেলতে পারে না তার নিজের অতীত। বিপদ যখন আসে সন্তানের ওপর, তখন দ্বীপের সব থেকে সাধারণ গৃহবধূ হয়ে ওঠে ক্ষুধার্ত বাঘিনী। বেরিয়ে আসে লুকিয়ে রাখা অতীতের সত্তা, যা এককালে ত্রাস ছড়িয়েছে পুরো সমুদ্র জুড়ে। শান্ত চোখ দুটোতে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। তলোয়ারের ঝনঝনানি আর গোলা বারুদের শব্দে চুরমার হয়ে যায় দ্বীপের নীরবতা। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ব্যাপক সাড়া জাগানো মুভি দ্য ব্লাফের কথা। এটা কেবল একটা মুভি নয়, শিহরণ জাগানো এক যুদ্ধের কাহিনী, যেখানে অতীত আর বর্তমান মুখোমুখি দাঁড়িয়েছে এক রক্তক্ষয়ী ময়দানে। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। সালটা ছিল 1846। প্রচণ্ড ঝড়ের রাতে উত্তাল ক্যারিবিয়ান সাগরের বুক চিরে ভেসে চলছিল জেলেদের একটা বিশাল জাহাজ। ক্যারিবিয়ান অঞ্চলের একদিকে নীল জলরাশি আর দিগন্ত জোড়া সাদা বালুর সৈকত, আর অন্যদিকে অসংখ্য দ্বীপপুঞ্জ আর গহীন জঙ্গল। এই রহস্যময় সুন্দর অঞ্চলটা একসময় ছিল জলদস্যুদের স্বর্গরাজ্য। সেই যুগে স্প্যানিশ আর ব্রিটিশদের সাম্রাজ্যে বাণিজ্যিক জাহাজগুলো এই পথ দিয়েই স্বর্ণ আর মূল্যবান সম্পদ নিয়ে যেত। সেই সময় ওই বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে ছায়ার মতো পিছু নিত ভয়ানক জলদস্যুরা। মূল্যবান স্বর্ণ লুট করার জন্য যত ভয়ানক রূপ ধারণ করার প্রয়োজনই হোক না কেন, তারা কখনোই পিছপা হতো না। 1846 সাল ছিল জলদস্যুদের রাজত্ব করার শেষ সময়। ওই সময় কেবল গুটি কয়েক জলদস্যু বাহিনী টিকে ছিল, আর স্বাভাবিকভাবেই তারা ছিল সব থেকে ভয়ানক। এমন এক ভয়ানক জলদস্যু বাহিনীর কবলে পড়ে জেলের ওই জাহাজটা। হঠাৎ করেই জলদস্যুদের গুলির শব্দে চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে। তারা চিৎকার করে বলতে থাকে, যা কিছু আছে সব আমাদেরকে দিয়ে দাও। জাহাজের ক্যাপ্টেন বোর্ডেন বিপদ বুঝতে পেরে সবাইকে সতর্ক করে দেয়। সেই সাথে বোর্ডেন তার ক্রুদেরকেও নির্দেশ দেয় জাহাজের গোপন লগবুকগুলো পুড়িয়ে ফেলতে, যাতে কোনোভাবেই সেগুলো জলদস্যুদের হাতে না পৌঁছায়। জাহাজের জেলেরা জলদস্যুদের কাছে অনুরোধ করে বলে, আমরা সাধারণ জেলে, আমাদের কাছে কোনো মূল্যবান সম্পদ নেই। কিন্তু জলদস্যুরা তাদের কথায় পাত্তা না দিয়ে অনবরত জেলেদেরকে মারতে শুরু করে। জেলেদের নির্মমভাবে হত্যা করে তাদেরকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে থাকে তারা। চারিদিকে যখন লাশের মিছিল, তখনই সে লাশের উপর দিয়ে হেঁটে আসে জলদস্যুদের ক্যাপ্টেন কনর। সে সরাসরি বোর্ডেনের কাছে যায়। বেশ কয়েক বছর আগে কনরের অসংখ্য স্বর্ণ চুরি হয়েছিল। তখন থেকেই কনর ওই স্বর্ণগুলো খোঁজার জন্য ক্যারিবিয়ানের বুকে ভেসে চলা জাহাজগুলোর ওপর হামলা করে, শুধু চেক করার জন্য যে তার স্বর্ণগুলো সেখানে আছে কিনা। বোর্ডেনের জাহাজও হামলা করেছে ওই একই উদ্দেশ্যে। কনর একটা স্বর্ণের বার বোর্ডেনকে দেখায়। কনরের যে স্বর্ণগুলো চুরি হয়েছে এটা তাদের মধ্যেই একটা। কনর বোর্ডেনকে জিজ্ঞেস করে, তোমার মতো একজন সাধারণ জেলের জাহাজে কিভাবে আমার নাম খচিত স্বর্ণের বার এলো? কে তোমাকে দিয়েছে এই স্বর্ণ? তোমার কোনো ধারণাই নেই এই স্বর্ণগুলোর জন্য আমি কত জীবন কেড়ে নিয়েছি। বোর্ডেন তার কথার কোনো জবাব দেয় না। এরই মাঝে কনরের কোয়ার্টার মাস্টার লি জাহাজের নথিপত্র ঘেটে জানতে পারে যে এই জাহাজটা কেম্যান ব্র্যাক নামক একটা দ্বীপ থেকে এসেছে। সে কনরকে ব্যাপারটা জানায়। কনর তখন লিকে বলে বোর্ডেনকে তাদের জাহাজে তুলে নিতে আর বাকি সবাইকে প্রাণে মেরে ফেলতে। বোর্ডেন বলে, আমার লোকেদের তো কোনো দোষ নেই, ওদেরকে ছেড়ে দিন। কনর বোর্ডেনের কথায় একদমই পাত্তা দেয় না। সে লিকে বলে যত দ্রুত সম্ভব জাহাজকে কেম্যান ব্র্যাকের দিকে নিয়ে যেতে। এরপর আমরা কেমন ব্র্যাক দ্বীপের দৃশ্য দেখতে পাই। রৌদ্রোজ্জ্বল দিনের শুরুতে চার্চের ঘণ্টা বাজতে গ্রামবাসীরা চার্চে একত্রিত হয়। আজ থেকে 59 দিন আগে ক্যাপ্টেন বোর্ডেন এবং তার সাথীরা জাহাজ নিয়ে সমুদ্রের বুকে পাড়ি জমিয়েছে। এরপর থেকে তাদের আর কোনোই খোঁজ পাওয়া যায়নি। তাই চার্চের ফাদার সবাইকে সাথে নিয়ে প্রার্থনা করে যে সবাই যেন অক্ষত অবস্থায় দ্বীপে ফিরে আসে। সবাই যখন প্রার্থনা করছিল, বোর্ডেনের ওয়াইফ এরসেল তখন তীরে দাঁড়িয়ে দূরবীন দিয়ে দেখছিল বোর্ডেনের জাহাজ তীরে ফিরছে কিনা। কিন্তু যতদূর চোখ যায় সমুদ্রের ঢেউ ছাড়া আর কিছুই চোখে পড়ে না এরসেলের। তাই হতাশ হয়ে সে বাড়ি ফিরে যায়। খুব ছোট্ট আর সাধারণ একটা বাড়ি ছিল তার আর বোর্ডেনের। এই ছোট্ট বাড়িতেই তাদের সন্তান আইজ্যাক এবং বোর্ডেনের ছোট বোন এলিজাবেথকে নিয়ে থাকে এরসেল। এরসেল তার ননদকে আদর করে লিজি বলে ডাকে। লিজির আবার একজন বয়ফ্রেন্ড আছে। প্রতিদিন ওই সময় এরসেল যে তীরে যায় এটা লিজির বয়ফ্রেন্ড ওয়েস্টার্ন খুব ভালোভাবেই জানে। তাই আজ এরসেল তীরে গেলে ওয়েস্টার্ন জানালা বেয়ে লিজির ঘরে ঢুকে যায়। দীর্ঘদিন ধরে গোপনে সম্পর্ক চালিয়ে যাচ্ছে লিজি আর ওয়েস্টার্ন। এমনকি ওয়েস্টার্ন লিজিকে নিয়ে পালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। তবে লিজি এখন পর্যন্ত পালানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। সে ভাবার জন্য সময় নিয়েছে।
ওই ছোট্ট দ্বীপের ছোট্ট বাড়িতে আবদ্ধ হয়ে জীবন কাটাতে তার একদমই ভালো লাগে না। সেও চায় দূরে কোথাও গিয়ে মুক্তভাবে বাঁচতে। ওরা যখন পালানোর ব্যাপারে ডিসকাস করছিল তখনই এরসেল বাড়িতে ফিরে আসে। বাড়ির উঠোনের ছোট্ট গেটের সাথে দড়ি বেঁধে সেই দড়ি বাড়ির ভেতরের একটা জানালার পর্যন্ত টেনে দড়ির সঙ্গে কয়েকটা কাচের বোতল বেঁধে রেখেছে এরসেল। এতে করে উঠানের গেট খুললে বাড়ির ভেতরের কাচের বোতলগুলো নাড়াচাড়া হবে এবং শব্দ তৈরি হবে, আর এরসেল তৎক্ষণাৎ সেটা টের পেয়ে যাবে। সে মূলত এই কাজটা করেছে যাতে কোনো শত্রু বা বাইরের কেউ বাড়িতে ঢোকার চেষ্টা করলে ঘরের ভেতর থেকেই সেটা বুঝতে পারা যায়। তবে এরসেলের এই টেকনিক লিজি এবং ওয়েস্টারের জন্য সুবিধা করে দিয়েছে। এরসেল গেট খোলা মাত্রই বোতলের আওয়াজ শুনে লিজি বুঝতে পেরে যায় যে এরসেল চলে এসেছে। তাই সে দ্রুত ওয়েস্টার্নকে বেডের নিচে লুকাতে বলে যাতে এরসেল তাকে দেখতে না পায়। এরসেল বাড়িতে ঢুকেই দেখে কিচেনে খাবার পুড়ে গেছে, কিন্তু লিজির সেদিকে কোনো খবরই নেই। তাই সে লিজির উপর একটু বিরক্ত হয়, কারণ আজ আইজ্যাকের জন্মদিন। আইজ্যাকের জন্য মিষ্টি বানাচ্ছিল এরসেল। লিজিকে বলেছিল একটু খেয়াল রাখতে, কিন্তু লিজি সেটাও করেনি। এরপর এরসেল ঘরে গেলে দেখতে পায় তার ছেলে আইজ্যাকের ঘুম ভেঙে গেছে। আইজ্যাক অন্য সব বাচ্চাদের মতো সুস্থ স্বাভাবিক নয়। তার পায়ে জন্মগত কিছু প্রবলেম আছে, যার কারণে সে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। তাকে পায়ে ব্রেস পরতে হয়। তাই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই এরসেল আইজ্যাকের পায়ে ব্রেস পরিয়ে দেয়। সেই সময় আইজ্যাক এরসেলকে জিজ্ঞেস করে বাবার জাহাজের কোনো খবর পাওয়া গেছে কিনা। এরসেল বলে এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আইজ্যাক হতাশ হয়ে বলে বাবা সমুদ্রে গেছে আজ 59 দিন হতে গেল, এখনো কেন আসছে না? এরসেল বলে দেরিতে আসা তোমার বাবার পুরনো অভ্যাস। আমাদের বিয়ের দিনও তো সে দেরিতেই এসেছিল। আইজ্যাককে মন খারাপ করতে দেখে এরসেল তাকে বুঝিয়ে আশ্বস্ত করে যে বোর্ডেন ঠিক ফিরে আসবে। এদিকে লিজি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে আগামীকালই সে ওয়েস্টার্নের সঙ্গে পালিয়ে যাবে। দুজনে প্ল্যান করে কাল ভোরবেলা ওরা সমুদ্র সৈকতে গিয়ে দেখা করবে। এরই মাঝে এরসেল চলে আসে। ওয়েস্টার্ন আবার লুকিয়ে পড়ে। এরসেল লিজিকে জিজ্ঞেস করে আজকের দিনটা তার কেমন লাগছে। লিজি বলে আমার কাছে সব দিনই সমান বোরিং। ছি, এই ছোট্ট দ্বীপের ছোট্ট বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগে না। আমি নতুন জায়গায় গিয়ে মুক্তভাবে সূর্যোদয় দেখতে চাই। এরপর সে এরসেলকে জিজ্ঞেস করে তোমার এমন ইচ্ছে হয় না? এরসেল বলে আমি তোমার মতো দিবা স্বপ্ন দেখি না। লিজির সাথে বাজে কথায় সময় নষ্ট না করে এরসেল ছেলের বার্থডে সেলিব্রেশন করার জন্য প্রিপারেশন শুরু করে। সে আইজ্যাকের পছন্দের সমস্ত খাবার তৈরি করে। সন্ধ্যাবেলা কেক কাটার সময় আইজ্যাক তার বাবাকে অনেক বেশি মিস করছিল। সে প্রার্থনা করে তার বাবা যেন দ্রুত ফিরে আসে। আইজ্যাক প্রচন্ড মন খারাপ করে বলে বাবা প্রমিস করেছিল আমার জন্মদিনের আগে ফিরে আসবে। এরসেল বলে সমুদ্রের কাজে একটু সময় লাগে, কিছুদিন পরেই তোমার বাবা ফিরে আসবে। আইজ্যাকের মন ভালো করার জন্য এরসেল তাকে একটা সারপ্রাইজ গিফট দেয়। সে বোর্ডেনের একটা খঞ্জর আইজ্যাকের হাতে তুলে দিয়ে বলে তোমার বাবা সমুদ্র যাওয়ার আগে এটা তোমার জন্য রেখে গেছেন, যাতে সে সময় মতো ফিরতে না পারলেও তোমার গিফটটা সময় মতো তোমার হাতে পৌঁছে যায়। বাবার রেখে যাওয়া গিফট পেয়ে আইজ্যাক খুশিতে একেবারে আত্মহারা হয়ে যায়। সে খঞ্জরটা বের করেই লড়াই করার প্র্যাকটিস শুরু করে। এরসেল তাকে সাবধান করে দিয়ে বলে এটা কিন্তু খেলনা নয়। আইজ্যাক এরসেলকে জিজ্ঞেস করে বাবা এটা কোথায় পেয়েছে। প্রশ্ন শুনেই এরসেলের অতীতের স্মৃতিগুলো মনে পড়ে যায়। ওই খঞ্জরের সঙ্গে তার আর বোর্ডেনের ভয়ানক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু এরসেল আইজ্যাককে মিথ্যে বলে যে বোর্ডেন এটার ব্যাপারে কিছুই বলেনি, কারণ সে চাচ্ছিল না আইজ্যাক নিজের বাবা মায়ের অতীত সম্পর্কে কিছু জানুক। এরসেল গান গেয়ে আইজ্যাককে ঘুম পাড়িয়ে দেয়। ওদিকে লিজি তখন এরসেলের জন্য একটা চিঠি লিখছিল। আজ রাতেই যে সে ওয়েস্টার্নের সঙ্গে পালিয়ে যাবে এই কথাটা তো আর সামনাসামনি বলতে পারবে না, তাই চিঠিতেই লিখে দেয়। চিঠি লেখার সময় এরসেলের গান শুনে ইমোশনাল হয়ে কাঁদতে থাকে লিজি। মধ্যরাতে বোতলের আওয়াজ শুনে ঘুম ভাঙে এরসেলের। সে ঘাবড়ে গিয়ে লিজিকে ডাকতে গিয়ে দেখে লিজি ঘরে নেই। ওই সময় জানালার বাইরে দিয়ে তাকালে এরসেল একটা লোককে চুপি চুপি বাড়ির ভেতরে ঢুকতে দেখে। কোনো শত্রু তাদের ক্ষতি করতে এসেছে বুঝতে পেরে সে দ্রুত আইজ্যাককে জাগিয়ে তোলে এবং তাকে একটা সিক্রেট জায়গায় লুকিয়ে রাখে, যাতে শত্রুরা আইজ্যাককে খুঁজে না পায়। এদিকে শত্রুরা দরজার সামনে পৌঁছে গেছে। ওরা দরজা খোলার জন্য এরসেলকে উদ্দেশ্য করে নানা রকম উস্কানিমূলক কথা বলে, আর সেই সাথে নানা রকম ঠাট্টা তামাশা করতে শুরু করে। এরসেল নিজের একটা বন্দুক বের করে দরজার দিকে তাক করে চিৎকার করে বলে আমরা কারোর সাথেই ঝামেলায় জড়াতে চাই না, আমাদের শান্তিপূর্ণভাবে থাকতে দিন। কিন্তু এরসেলের কথায় পাত্তা না দিয়ে শত্রুরা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এরা মূলত সবাই ক্যাপ্টেন কনরের লোক। জলদস্যুরা বাড়ির ভেতরে এরসেলের সঙ্গে খুব খারাপ আচরণ করতে শুরু করে। লুপে নামের একটা জলদস্যু খুব বাজেভাবে মারধর করে এরসেলকে। এরই মাঝে ওদের লিডার স্কট চলে আসে। সে এরসেলকে জিজ্ঞেস করে মূল্যবান সম্পদগুলো সে কোথায় রেখেছে। এরসেল তাদেরকে একটা ফটো ফ্রেম দেখিয়ে বলে এটার পেছনে একটা সিক্রেট জায়গা আছে। ফটো ফ্রেমটা সরাতেই স্কট ভেতরে একটা খুচরো পয়সা দেখতে পায়। সে প্রচন্ড রেগে গিয়ে জিজ্ঞেস করে ধন সম্পদ কোথায়। এরসেল বলে ধন সম্পদ বলতে আমাদের কাছে এতটুকুই আছে, এর বেশি কিছু আমাদের নেই। জলদস্যুরা খেপে গিয়ে বাড়ি সার্চ করতে শুরু করে। সুযোগ বুঝে এরসেল একজনের ওপর হামলা করে দেয়। এতে জলদস্যুরা ক্ষিপ্ত হয়ে আরো বেশি মারতে থাকে এরসেলকে।
এক পর্যায়ে ক্যাপ্টেন স্কট ক্যাপ্টেন কনরের নাম খচিত স্বর্ণের বার দেখিয়ে এরসেলকে জিজ্ঞেস করে, এইগুলো কোথায় রেখেছিস? আমরা এগুলো খুঁজতে এসেছি। এরসেল তখন স্কটের পরিচয় জানতে চায়। স্কট প্রশ্নের উত্তর না দিয়ে লোকেদেরকে বলে এরসেলকে মেরে তার হাড়গোড় ভেঙে দিতে, শুধু চেহারায় আঘাত করতে নিষেধ করে। এরপর সে এরসেলের বাড়ি থেকে বেরিয়ে যায়। সকাল হতেই দ্বীপের লোকেরা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কাস্টোড নামের স্থানীয় এক ব্যক্তি সমুদ্রের তীরে ক্যাপ্টেন কনরকে দেখতে পায়। দ্বীপে নতুন লোকের আগমন দেখে কাস্টোড কনরের পরিচয় জানতে চায়। কনর তখন নিজের নাম বলে। অন্যদিকে লিজি সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে ওয়েস্টার্নের সঙ্গে তার দেখা করার কথা ছিল, কিন্তু ওয়েস্টার্নকে খুঁজতে গিয়ে লিজি ওয়েস্টার্নের ডেড বডি খুঁজে পায়। কে বা কারা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে এটা কেউ জানে না। লিজি ওয়েস্টার্নের রক্তাক্ত দেহ দেখে চিৎকার করতে শুরু করে। এদিকে দ্বীপের লোকেরা সমুদ্র তীরে কোনো একটা বিষয় নিয়ে সেলিব্রেশন করছিল। হঠাৎ চার্চের ফাদার খেয়াল করে দূর থেকে তাদের দ্বীপের দিকে সরাসরি কোনো নৌকা ভেসে আসছে। ফাদার বুঝতে পারে দ্বীপের ওপর হামলা হতে যাচ্ছে, তাই সে দ্বীপের নারী, শিশু আর বয়স্ক লোকদের সবাইকে চার্চের ভিতর আশ্রয় নিতে বলে। এদিকে কনরের নাম শুনে কাস্টোড তাকে চিনতে পারে। এই কনর হলো একজন খুনি, একজন জলদস্যু হওয়ার সাথে সাথে ব্রিটিশ সাম্রাজ্যের একজন ওয়ান্টেড ক্রিমিনাল সে। কনর শান্তভাবে বলে সে এখানে শুধুমাত্র বোর্ডেনের স্ত্রীর ওপর প্রতিশোধ নিতে এসেছে, কিন্তু কাস্টোড তাকে জানায় যে দ্বীপে কোনো নারীর সঙ্গে খারাপ সে হতে দেবে না। সেই সাথে কাস্টোড হুমকিও দেয় যে জোরপূর্বক কিছু করার চেষ্টা করলে কাস্টোড তার অস্ত্র চালাতে বাধ্য হবে। তখন কনর তার লোকেদেরকে সংকেত দেয় দ্বীপের ওপর হামলা করার জন্য। সাথে সাথে কাস্টোডও দ্বীপবাসীকে অর্ডার দেয় হামলার জন্য প্রস্তুত হতে। দ্বীপবাসীর কাছে ভারী কিছু অস্ত্র ছিল, যার কারণে তারা কনফিডেন্ট ছিল শত্রুর সঙ্গে সহজেই মোকাবেলা করবে। কিন্তু কনর তার স্নাইপার শুটারের মাধ্যমে দ্বীপের লোকেদের উপর গুলি করার নির্দেশ দেয়। তার শুটারের গুলিতে প্রথমেই একজনের মৃত্যু হয়। দ্বীপের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এদিকে জলদস্যুরা এখনও এরসেলের উপর অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। ওরা ওয়ালে বোর্ডেনের ছবি দেখে ঠাট্টা করে বলে, ইয়াং বয়সে তো দেখতে ভালোই ছিল। এরসেলের তখন সন্দেহ হয় যে জলদস্যুরা হয়তো বোর্ডেনের সঙ্গে কিছু একটা করেছে। এরসেল জানতে চায় বোর্ডেন কোথায়। ওরা জবাব না দিয়ে এরসেলের গলায় দড়ি বেঁধে তাকে শূন্যে ঝুলিয়ে দেয়। এই দৃশ্যটা আইজ্যাক সিক্রেট রুম থেকে দেখে ফেলে। এতক্ষণ চুপ করে থাকলেও এবার সে সহ্য করতে না পেরে মা বলে ডেকে ওঠে। আইজ্যাকের ভয়েস শুনে একজন জলদস্যু তাকে খুঁজতে শুরু করে। সন্তানকে বাঁচানোর জন্য এরসেল তার সমস্ত শক্তি ব্যবহার করে গলার দড়ি থাকা অবস্থাতেই ওই জলদস্যুদের ওপর হামলা করে দেয়। জলদস্যুরাও ক্ষিপ্ত হয়ে পাল্টা আক্রমণ করে। এরসেল ঘায়েল বাঘিনীর মতো লড়াই করে যায়। সে জলদস্যুদের মারতে মারতে চিৎকার করে জিজ্ঞেস করে বোর্ডেনের সাথে তারা কি করেছে। জলদস্যুরা জবাব দেওয়ার মতো অবস্থায় ছিল না। এরসেল মারতে মারতে তাদেরকে চিরতরে শেষ করে দেয়। অন্যদিকে কনরের আদেশে তার লোকেরা কাস্টোডবাদী দ্বীপের সমস্ত পুরুষদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। শুধুমাত্র কাস্টোডকে বন্দী করে নেয়। আর যে নারী, শিশু, বৃদ্ধ লোকেরা চার্চে আশ্রয় নিয়েছিল তাদেরকে দুর্বল ভেবে তাদের উপর আর কোনো আক্রমণ করে না। এরই মাঝে লিজি ছুটতে ছুটতে কাস্টোডের কাছে আসে আর তাকে জানায় যে ওয়েস্টার্নের উপর হামলা করেছে। কিন্তু এখানে আসার পর যখন সে দেখে পুরো সমুদ্র তীরটায় চাদরের লাশে আবৃত, সে ভয় পেয়ে লুকিয়ে পড়ে। ওই সময় একজন দ্বীপের স্থানীয় ব্যক্তি চার্চের পেছন থেকে লুকিয়ে লুকিয়ে জলদস্যুদের উপরে উদ্দেশ্য করে গুলি চালায়। কনরের লোকেরা তা চমকে ওঠে। এটা দেখে কাস্টোড হেসে বলে, এই দ্বীপে অসংখ্য ব্রিটিশ নৌবাহিনীর সদস্য তৈরি হয়েছে। তোমাদের মতো জলদস্যুদের কিভাবে শায়েস্তা করতে হবে ওরা জানে। তখন কনর কাস্টোডের কাছে জানতে চায় যে দ্বীপের সব জায়গায় একসঙ্গে কিভাবে সিগন্যাল পাঠায়। কাস্টোড প্রথমে বলতে রাজি হয় না। তখন কনর চার্চের ভেতরে আশ্রয় নেয় লোকেদেরকে কামানের গোলা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। বাধ্য হয়ে কাস্টোড তার সব থেকে বড় সিক্রেটটা জানিয়ে দেয় কনরকে। কাস্টোডের কাছ থেকে ইনফরমেশন পাওয়ার পর প্রচন্ড নির্মমভাবে হত্যা করে তাকে কনর। সে কাস্টোডকে কামানের মুখে দাঁড় করিয়ে ফায়ার করে, আর তাতে মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যায় কাস্টোডের বডি। এদিকে এরসেল ওই দুই জলদস্যুকে হত্যা করার পর আইজ্যাকের কাছে যায় তাকে সাহায্য করার জন্য। এরসেলের পুরো শরীর তখন রক্তে ভরা। রাতভর বিভৎস লড়াইয়ের সাক্ষী হয়ে আইজ্যাক অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। তার উপর মাকে রক্তমাখা অবস্থায় দেখে সে আরও ঘাবড়ে যায়। এরসেল তাকে সান্ত্বনা দেয় যে মা হিসেবে সে আগেও যেমন মমতাময়ী ছিল এখনো তেমনই আছে, তাই মাকে যেন আইজ্যাক ভয় না পায়। এরপর এরসেল আইজ্যাককে বাড়ি থেকে পালানোর জন্য প্রস্তুতি নিতে বলে। ব্যাগে কিছু শুকনো খাবার আর প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিতে বলে। ওই সময় চার্চের ফাদার ব্র্যাডলি ছুটে আসে এরসেলের কাছে। ব্র্যাডলি তাকে সতর্ক করে জানায় যে পুরো দ্বীপে কনরের লোকেরা সশস্ত্র অবস্থায় ছড়িয়ে পড়েছে। তাদের কাছে এমন সব অস্ত্র আছে যা ব্র্যাডলি এর আগে কখনোই দেখেনি। ব্র্যাডলি আরও বলে ওরা এখানে এসেছে তোমাকে খুঁজতে, কিন্তু বিনা কারণে দ্বীপের নিরীহ মানুষগুলোকে হত্যা করছে। এই মুহূর্তে দ্বীপের মানুষগুলোকে ওদের হাত থেকে একমাত্র তুমিই রক্ষা করতে পারবে। প্লিজ ক্যাপ্টেন, আমাদেরকে সাহায্য করো। এরসেলকে ক্যাপ্টেন বলে সম্বোধন করায় সে রেগে গিয়ে বলে, আমাকে এই নামে আর কখনো ডাকবেন না। এরপর সে ব্র্যাডলিকে জিজ্ঞেস করে লিজিকে দেখেছে কিনা। ওই সময় আইজ্যাক লিজির লেখা চিঠিটা নিয়ে এসে বলে লিজি ওয়েস্টার্নের সঙ্গে পালিয়ে গেছে। চিঠিটা পড়ে এরসেল অনেক বিরক্ত হয়। এরপর সে ব্র্যাডলিকে বলে,
তাকে আইজ্যাককে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে নিরাপদ কোনো স্থানে যেতে হবে। আইজ্যাকের মাঝে সমস্ত প্রস্তুতি নিয়েও ফেলেছে, শুধুমাত্র তার বাবার দেওয়া খঞ্জরটাই খুঁজে পাচ্ছিল না। এরসেল তখন এক জলদস্যুর শরীর থেকে ওই খঞ্জরটা বের করে দেয়। এটা দিয়েই তাকে হত্যা করেছে এরসেল। এরপর এরসেল ব্র্যাডলির সাথেও কিছু অস্ত্র দিয়ে দেয় যেন বিপদে পড়লে নিজেদের রক্ষা করতে পারে তারা। সে ব্র্যাডলিকে গন্তব্যস্থল সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেয় এবং জঙ্গলের পথ ধরে এগিয়ে যেতে বলে। আইজ্যাক এরসেলের কাছে জানতে চায় যে সে কেন সাথে যাচ্ছে না। এরসেল জানায় সে লিজিকে খুঁজে বের করে তাকে সাথে নিয়েই যাবে। ব্র্যাডলি এবং আইজ্যাককে বিদায় দিয়ে এরসেল লিজিকে খুঁজতে বেরিয়ে পড়ে। জলদস্যুদের চোখ এড়িয়ে সে জঙ্গলের মধ্য দিয়ে চলতে থাকে। জঙ্গলের মধ্যেই সে লিজিকে খুঁজে পায়। জলদস্যুদের ভয়ে সে পাগলের মতো এদিক ওদিক ছুটছিল। এরসেলকে দেখে লিজি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এরসেল লিজিকে শান্ত করে তাকে নিয়েই ওই স্থানের উদ্দেশ্যে রওনা হয় যেখানে ব্র্যাডলি আর আইজ্যাককে সে পাঠিয়েছে। নির্দিষ্ট স্থানে 4 জন একত্রিত হয়। ওদিকে কনরের লোকেরা পুরো জঙ্গল জুড়ে খুঁজে বেড়াচ্ছিল এরসেল আর তার পরিবারের সদস্যদেরকে। ওরা প্ল্যান করেছে এরসেলের পরিবারকে দেখা মাত্রই গুলি করে মেরে ফেলবে। এরসেল সবাইকে নিয়ে পাহাড়ি ঝিলের কাছে পৌঁছায়। সেখানে একটা বাস্কেট বোট ছিল। এরসেল প্রথমে আইজ্যাক এবং লিজিকে বোটের মাধ্যমে ঝিলের অপর প্রান্তে পৌঁছে যায়। এরপর সে নিজে যায়। সবশেষে ব্র্যাডলি যখন বোটে ওঠার প্রস্তুতি নেয় ঠিক সেই সময় কনরের গ্যাং সেখানে হাজির হয়। ব্র্যাডলি বুঝতে পারে সে বোটে উঠলেও ঝিল পার হওয়ার আগেই কনরের নজরে পড়ে যাবে, আর ব্র্যাডলিকে ঝিল পার হতে দেখলে ওরা বুঝে যাবে এরসেল ঝিলের ওপারেই আছে। তাই সে না পালিয়ে কনরের লোকেদের কাছে স্যারেন্ডার করার সিদ্ধান্ত নেয়। এরসেল তাকে ওপারে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলেও সে এরসেলকে বুঝিয়ে সরে যেতে বলে। কিছুক্ষণের মধ্যেই কনর ব্র্যাডলির কাছে পৌঁছে যায়। কনর ব্র্যাডলিকে দেখে ব্ল্যাক হার্ট ব্র্যাডলি বলে সম্বোধন করে। ব্র্যাডলি বলে, আমি ফাদার ব্র্যাডলি। কনর বলে, মানুষ নিজের গেট আপ চেঞ্জ করলেও চরিত্র চেঞ্জ করতে পারে না। এরপর কনর ব্র্যাডলির কাছে জানতে চায় এরসেল আর তার ছেলে কোথায়। ব্র্যাডলি তাদের কোনো ইনফরমেশন দিতে রাজি হয় না, তাই কনর তাকে গুলি করে হত্যা করে। এরসেল একটা গাছের ওপরে পাতার আড়াল থেকে এই সবকিছু দেখছিল। হঠাৎ কনর এবং তার লোকেদের দৃষ্টি এরসেলের দিকে যায়। ওরা এরসেলকে উদ্দেশ্য করে গুলি করতে শুরু করে। এরসেল যেহেতু ঝিলের অপর প্রান্তে ছিল তাই জলদস্যুরা ঝিল পাড়ি দেওয়ার জন্য ঝিলে নেমে পড়ে। কিন্তু ঝিলে নামার সাথে সাথেই গগনবিদারী চিৎকার করতে শুরু করে জলদস্যুরা, কারণ ওই ঝিলের ভেতর ছিল অসংখ্য রাক্ষসে কুমির। বেশ কয়েকজন জলদস্যু কুমিরের আক্রমণে প্রাণও হারায়। যারা কোনো রকমে জীবন নিয়ে ঝিল পার হতে সক্ষম হয় তারা এরসেলকে ধাওয়া করতে শুরু করে। এরসেল শক্ত হাতে তাদের প্রতিরোধ করতে থাকে। কনরের দস্যুরা একের পর এক এরসেলের হাতে প্রাণ হারাচ্ছে দেখে চরম বিরক্ত হয় কনর। তবে এতক্ষণে সে এরসেলের আসল পরিচয় জেনে গেছে, যা সে বহু বছর ধরে সকলের কাছ থেকে গোপন রেখেছিল। কনর এরসেলকে দুর্বল করার জন্য ঝিলের অপর প্রান্ত থেকে এরসেলের গোপন রাখা আসল নাম ধরে চিৎকার করে ডাক দেয়, আর সেই নাম হচ্ছে ব্লাডি মেরি। কনর চিৎকার করে বলে, শুনলাম তুই নাকি সুখে সংসার করছিস, তোর সুন্দর একটা পরিবার আছে, তোর আসল পরিচয় কি তোর ছেলে জানে? এরপর কনর আইজ্যাককে উদ্দেশ্য করে বলে, তুই আমাদেরকে কেন ভয় পাচ্ছিস? আমাদেরকে ভয় না পেয়ে তোর তো নিজের মাকে ভয় পাওয়া উচিত। এরপর কনর এরসেলকে বলে, অস্ত্র ফেলে আমার কাছে আত্মসমর্পণ কর, তাহলে হয়তো তোর অতীতের পাপের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগও পাবি। আমি তোকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে চিন্তা করব। তবে এরসেল অস্ত্র ফেলে আত্মসমর্পণ করার পরিবর্তে কনরের এক বিশ্বস্ত লোকের মাথা কেটে কনরের দিকে ছুড়ে দেয়। কনর এবার এরসেলকে আর একটা শর্ত দেয়। সে বলে, ক্যাপ্টেন বোর্ডেন এখনো জীবিত আছে, আমার কাছেই আছে। বোর্ডেনকে যদি জীবিত ফেরত চাস তাহলে আমার স্বর্ণগুলো নিয়ে সন্ধ্যার মধ্যে নিজের বাড়িতে উপস্থিত থাকবে, নয়তো বোর্ডেনের কাটা মাথা তোর হাতে পৌঁছবে। এই সমস্ত কথা শুনে লিজি এবং আইজ্যাক প্রচন্ড ঘাবড়ে যায়। এরসেল কনরের কথার স্পষ্ট কোনো জবাব না দিয়ে জোরে তাকে ধমক দেয়। এরপর সে আইজ্যাক এবং লিজিকে সাথে নিয়ে একটা সিক্রেট জায়গার উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গলে ঘেরা পাহাড়ের নিচে একটা ছোট্ট সুড়ঙ্গ পথ দিয়ে ওরা দুজন একটা গুহার ভিতরে চলে যায়। গুহার প্রবেশ পথে আগুন দিতেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে পুরো গুহার ভেতর। বিশাল অন্ধকার গুহা মুহূর্তেই আলোকিত হয়ে ওঠে। এসব দেখে চোখ কপালে উঠে যায় লিজির। এমন দৃশ্য বাস্তবে তো দূরের কথা, কখনো কল্পনাও করেনি সে। গুহার ভেতরে ছিল আরো একটা সিক্রেট দরজা, যেটা দিয়ে গুহার আরো গভীরে যাওয়া যায়। এরসেল ওদের দুজনকে নিয়ে মই বেয়ে নিচে নেমে যায়। সেখানে ঢুকেই এরসেল কাজে লেগে পড়ে। লিজি এরসেলকে জিজ্ঞেস করে ওই লোকটা কে ছিল। এরসেল জানায় লোকটার নাম ফ্রান্সিসকো কনর, সমুদ্রের সব থেকে ভয়ানক জলদস্যু এই কনর। অন্যদিকে জলদস্যুরা এরসেলের আসল পরিচয় জানার পর তাদের মধ্যে এরসেলকে নিয়ে অনেক কৌতূহল সৃষ্টি হয়। ওরা লি এর কাছে এরসেলের ব্যাপারে জিজ্ঞেস করে। লি তখন তাদেরকে জানায় যে ব্লাডিমেরি একসময় সমুদ্রের উপর রাজত্ব করত, ওর নিজস্ব জাহাজও ছিল। কনরের থেকে কোনো অংশেই কম ছিল না সে। শুধু তাই নয়, এই ম্যারি কনরকে ঘায়াল করে কনর সমস্ত স্বর্ণ লুট করে পালিয়ে গিয়েছিল। এত বছর ধরে সেই স্বর্ণগুলোই খুঁজে বেড়াচ্ছে কনর। এদিকে লিজি এরসেলকে জিজ্ঞেস করে সে কনরকে কিভাবে চেনে। এরসেল জানায় এরসেলের পরিবার একসময় কনরের কর্মী ছিল। এরসেলের বয়স যখন মাত্র 12 বছর, সেই সময় কনর এরসেলের বাবা মাকে হত্যা করে এরসেলকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল।
বাবা মাকে হারানোর পর সমস্ত পিছুটান যখন শেষ হয়ে যায়, তখন এরসেল ওরফে ব্লাডি মেরি সিদ্ধান্ত নেয় সে আর সাধারণ কর্মী হয়ে থাকবে না, নিজের আলাদা পরিচয় তৈরি করবে। মাত্র 12 বছর বয়স থেকেই ব্লাডি মেরি হওয়ার যাত্রা শুরু হয়েছিল এরসেলের। লিজি জিজ্ঞেস করে, ভাইয়া কি তোমার অতীতের ব্যাপারে জানে? এরসেল বলে, অবশ্যই জানে। অতীতের কথা বলতে বলতে এরসেল গুহার গর্ত খুঁড়ে একটা বড় বাক্স বের করে। অন্যদিকে লি এর লোকেরা বোর্ডেনকে তার বাড়ির সামনে নিয়ে যায়। এরপর লি বোর্ডেনকে জিজ্ঞেস করে নিজের বাড়ির সামনে এসে কেমন লাগছে। বোর্ডেন তার বাড়ির সামনে রক্ত দেখে ভয় পেয়ে যায়। কনর আর লি এরসেলের বাড়িতেই বোর্ডেনকে বন্দি করে রাখে, কারণ তারা জানে যে এরসেল তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য ওই স্বর্ণগুলো এখানে নিয়ে আসবে। এদিকে গুহার ভেতর এরসেল বাক্সটা খুললে দেখা যায় পুরো বাক্সটা স্বর্ণের বার দিয়ে ভরা। এত স্বর্ণ দেখে আইজ্যাক আর লিজি অনেক অবাক হয়। লিজি এরসেলকে জিজ্ঞেস করে, এগুলো কি লুট করা? এরসেল কথা এড়িয়ে বলে, এগুলো তোমাদের সম্পদ, তোমরা এগুলোর উত্তরাধিকারী। আইজ্যাক বাড়ি থেকে নিয়ে আসা স্বর্ণের বারটা বের করে এরসেলকে দেখিয়ে বলে, ওই দিন ওই লোকগুলোর কাছেও এমন বার ছিল। এরসেল ওই স্বর্ণের বারটা হাতে নিয়ে বলে, এটাতে মার্ক করা আছে, আমি মারা না যাওয়া পর্যন্ত এটাকে এই গুহাতেই চাপা দিয়ে রাখো। লিজি এরসেলকে জিজ্ঞেস করে, এগুলো কি কনরের স্বর্ণ? এরসেল জবাবে বলে, কনর তো ক্যারিবিয়ানের সবকিছু নিজের সম্পদ মনে করে, আমি ওকে ভালোভাবেই চিনি। কনরের মতো মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার উপায় একটাই। এরসেলের কথা শুনে লিজি বুঝতে পারে এরসেলও একজন জলদস্যু ছিল। সে আগে কনরের সঙ্গে মিলে সমুদ্র লুট করত, আর এই স্বর্ণগুলো সে কনরের কাছ থেকেই লুট করে এনেছে। লিজি এরসেলকে বলে, তাহলে তুমিও একজন অপরাধী? তখন এরসেল বলে, এই অপরাধী এখন তোমাদের শেষ ভরসা। অন্যদিকে এরসেলের বাড়িতে লি কনরকে বলে, আমরা জয়ের খুব কাছাকাছি, আমি তোমার থেকে একটা কথা জানতে চাই, তুমি তো তোমার উদ্দেশ্য থেকে পিছিয়ে যাবে না? কনর জবাব দেয়, উদ্দেশ্য পূরণের আগে তো একদমই নয়। লি বলে, আমাদের উদ্দেশ্য স্বর্ণ অর্জন করা, আমার লোকেরা সবাই অনেক দক্ষ সৈনিক, আমি কারো প্রতিশোধের আগুন ঠান্ডা করার জন্য এই সেনাদেরকে হারাতে পারবো না। কনর বলে, স্বাধীনতা ব্যতীত স্বর্ণ মূল্যহীন, এটাই আমাদের আসল উদ্দেশ্য। এই স্বাধীনতা পাওয়ার একমাত্র উপায় ব্লাডি ম্যারি। এদিকে এরসেল গুহার সব স্বর্ণ একটা বক্সে ভরছিল। ওই গুহার ভেতরে অনেক মাইন আর বিভিন্ন রকম অস্ত্রও ছিল। আইজ্যাক সেখান থেকে একটা মাইন হাতে নিলে এরসেল ভয় পেয়ে সেটা তার হাত থেকে কেড়ে নেয়, আর লিজিকে আইজ্যাককে নিয়ে বাইরে যেতে বলে। লিজি তখন আইজ্যাককে নিয়ে বাইরে চলে যায়। এরসেল বোর্ডেনকে বাঁচানোর জন্য ওই স্বর্ণের মাধ্যমে সমঝোতা করার প্ল্যান করে। সে তার শরীরে একটা মেটালের পোশাক পরে নেয়, আর ওই স্বর্ণের বক্সের সঙ্গে আত্মরক্ষার জন্য কিছু অস্ত্রও নিয়ে নেয়। এরসেল স্বর্ণভর্তি বক্স নিয়ে বাইরে বের হয়, আর আইজ্যাককে নৌকা নিয়ে রেডি হতে বলে। আইজ্যাক তাকে বলে, নৌকা তৈরি, তুমি বাবাকে নিয়ে এসো। এরসেল লিজিকে একে অপরের খেয়াল রাখতে বলে স্বর্ণের বক্স নিয়ে কনরের সঙ্গে সমঝোতা করার উদ্দেশ্যে তার বাড়ির দিকে যেতে থাকে। এরসেলের বাড়িতে কনর তার সমস্ত লোকজন নিয়ে এরসেলের আসার অপেক্ষা করছিল। কনর বোর্ডেনের কাছে গেলে বোর্ডেন কনরকে জিজ্ঞেস করে, এরসেল তোমার কতজন সেনাকে মেরেছে? কনর বলে, খুন খারাপই তো তার পুরনো স্বভাব, আমার মনে আছে 3 জন লোক এক রাতে তার রুমে ঢুকেছিল, কিন্তু পরদিন সকালে আমি ব্লাডি মেরির ঘরে তাদের লাশ খুঁজে পাই। সে অনেক ডেঞ্জারাস। বোর্ডেন বলে, সে তোমাকেও এই জন্যই ছুরি মেরেছিল। কনর বলে, সত্যি বলতে আমিও অনেক রাত এটা ভেবে কাটিয়েছি যে সে এটা কেন করলো। আমরা তো একে অপরের অনেক কাছাকাছি এসেছিলাম, তবুও সেটা কেন করলো? আসলে এরসেল আর কনর জাহাজে থাকাকালীন অনেক ক্লোজ সময় কাটিয়েছিল। বোর্ডেন এটা জানতে পেরে একদম সহ্য করতে পারে না। সে কনরকে বলে, তুই মিথ্যে বলছিস। কিন্তু কনর তাকে জিজ্ঞেস করে, ব্লাডি মেরি এটা তোমাকে জানায়নি? সেটা শুনে বোর্ডেন অনেক কষ্ট পায়। এদিকে ওই গুহার ভেতরে লিজি এরসেলের রাখা সমস্ত জিনিস দেখতে থাকে। সেখানে সে কিছু কাগজ পায় যেখানে এরসেল তার জীবনের সমস্ত গল্প লিখেছিল। লিজি সেগুলো অনেক আগ্রহ নিয়ে পড়তে থাকে। সেখানে এরসেল তার ফ্যামিলির ব্যাপারেও লিখেছিল। এরসেল রাতের বেলা লুকিয়ে তার বাড়ির সামনে আসে। তার বাড়ির চারপাশে কনরের গার্ড ছিল। এরসেল চুপি চুপি ওই গার্ডের উপর হামলা করে একে একে তাদেরকে মারতে শুরু করে। এরসেল এতটাই নীরবে কাজ করছিল যে কনর এটা একদম টেরই পায় না। এরসেল তার ঘরের আন্ডারগ্রাউন্ডের মধ্য দিয়ে ভেতরে ঢুকে ঘরের মধ্যে ধোঁয়া ছড়িয়ে দেয়, যার ফলে সব গার্ড ওই ধোঁয়ার দিকে চলে যায়। বোর্ডেনের কাছে তখন কোনো গার্ডই ছিল না। এরসেল সেই সুযোগে বোর্ডেনের কাছে পৌঁছে যায়। বোর্ডেন এরসেলকে দেখে অনেক খুশি হয়। এরসেলও বোর্ডেনকে অনেকদিন পর দেখতে পেয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। বোর্ডেন তাকে লিজি আর আইজ্যাকের ব্যাপারে জিজ্ঞেস করলে এরসেল তাকে জানায় যে তারা গুহার ভেতরে নিরাপদে আছে। বোর্ডেন এরসেলের কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করো, আমি কিছু স্বর্ণের বার নিয়ে গেছি। এখানে একজন ডক্টর আছে যে আইজ্যাকের মতো বাচ্চাদের চিকিৎসা করতে পারে। এরসেল বলে, ক্ষমা চেও না। এরসেল বোর্ডেনের হাতে শেকল খোলার চেষ্টা করে, কিন্তু বোর্ডেন তাকে জানায় যে এর চাবি শুধুমাত্র কনরের কাছেই আছে। এরপর বোর্ডেন এরসেলকে জিজ্ঞেস করে যে তার সঙ্গে কনরের কখনো কিছু হয়েছিল কিনা। এরসেল জবাব দেয়, সমুদ্রে অনেক কিছুই সহ্য করতে হয়,
আমি যা করেছি তা বেঁচে থাকার জন্য করেছি। বোর্ডেন বুঝতে পারে যে কনর সত্যিই বলেছে, কিন্তু বোর্ডেন এতে কষ্ট না পেয়ে এরসেলকে বলে, এতে আমাদের কিচ্ছু এসে যায় না। এরসেল বোর্ডেনকে বলে, তোমার সাথে দেখা হওয়ার পর আমি নতুন জীবন ফিরে পেয়েছি। এদিকে কনর বুঝতে পেরে যায় যে এরসেল এখানে এসেছে, তাই সে তার গার্ডকে চারিদিকে ছড়িয়ে দেয় এরসেলকে খোঁজার জন্য। এরসেলও সে বুঝতে পেরে আত্মরক্ষার জন্য বোর্ডেনের হাতে একটা ছুরি দিয়ে বলে, আমাকে সমঝোতা করতে হবে, এটা রাখো, প্রয়োজন হতে পারে। এরপর এরসেল বোর্ডেনকে কিস করে সেখান থেকে বেরিয়ে যায়। তখন সেখানে কনরের গার্ড দরজা ভেঙে ঢুকে পড়ে। এরসেল সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কনরের গার্ডরা তাকে ঘিরে ফেলে। কনর বোর্ডেনকে বলে, তোকে বাঁচানোর ষড়যন্ত্র বিফলে গেছে। বোর্ডেন কনফিডেন্সের সঙ্গে কনরকে জানায় যে তাকে মারার পর এরসেল তাকে ঠিক বাঁচিয়ে নেবে। বাইরে এরসেলকে সবাই ঘিরে রেখেছিল। লি সেখানে এলে এরসেল তাকে বলে, আমি জানতাম তুমি ভালো কাজ করবে। লি বলে, আর আমি জানতাম তুমি প্রতারণা করবে। কিছু গার্ড এরসেলের দিকে এগোলে এরসেল তাদেরকে মাইন দিয়ে উড়িয়ে দেয়, আর তাদেরকে হুমকি দেয় যে আমার কাছে আসার চেষ্টা করলে তোমরা সবাই মারা যাবে। তখন সেখানে কনর এসে বলে, জন্ম মৃত্যু এগুলো কারো হাতে নেই, আমাকে মনে পড়ছে। কনর সব গার্ডকে বলে, দেখো দেখো, ব্লাডি মেরি এখন একজন জেলারের স্ত্রী হয়ে গেছে। এরসেল তাকে বলে, এটা আমার নাম নয়। এরসেল কনরের সামনে স্বর্ণের বাক্সটা খুলে দেয়, আর সেই স্বর্ণের বিনিময়ে বোর্ডেনকে ফেরত চায়। কনরের গার্ডরা তখন এরসেলের সামনে বোর্ডেনকে নিয়ে আসে। কনর বোর্ডেনকে মুক্ত করে দেয়। বোর্ডেন এরসেলের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন কনর তাকে ডেকে বলে, এখান থেকে কিছু স্বর্ণ নিয়ে যাচ্ছিস না কেন? এরসেল বোর্ডেনকে বলে, তার কথা শুনো না, তুমি আমার দিকে তাকাও। কনর এরসেলকে বলে, এখন দ্বিতীয় শর্তে আসি, তোর প্রতারণার হিসাব আমি তোর প্রতারণা দিয়েই মিটিয়ে নেব। এরসেল বলে, যা আমার ছিল তা আমি নিয়েছি। কনর বলে, তুই ছিলি দুর্বল, আমি তোকে আশ্রয় না দিলে তুই কোনো প্রস্টিটিউশনে বসে থাকতি। তোর ওপর মায়া করে আমি তোকে বাঁচিয়েছি, আর তুই আমার পিছনে ছুরি চালিয়ে আমাকে লুট করেছিস। আমারই ভুল হয়েছে, আর সেই ভুলের প্রতিশোধ আমি তোর প্রতিবন্ধী ছেলের থেকে নেব। বোর্ডেন তখন ছুরি দিয়ে কনরের উপর আক্রমণ করে। কনরের লোকেরাও তখন তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরসেল বোর্ডেনকে বাঁচানোর জন্য তার বন্দুক বের করে তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। এখানে এরসেল আর কনরের লোকেদের মধ্যে প্রচুর ফাইট হয়। বোর্ডেনও প্রাণপণে কনরের সঙ্গে লড়াই করে যাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে কনর বোর্ডেনকে ঘায়াল করে ফেলে। এটা দেখে এরসেল অনেক ভয় পেয়ে যায়, আর মিনতি করে কনরকে বলে, তাকে কিছু করো না, তাকে ছেড়ে দাও, বিনিময়ে সমস্ত স্বর্ণ নিয়ে নাও। কনর তবুও বোর্ডেনের বুকে তলোয়ার ঢোকাতে থাকে। এরসেল তাকে বাঁচানোর জন্য ছুটে আসতে যায়। তখন লি তার পায়ে গুলি করে, যার ফলে এরসেল সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। কনর তখন বোর্ডেনের বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়, যার ফলে এরসেল অনেক ইমোশনাল হয়ে যায়। এরসেল বোর্ডেনের দিকে তাকিয়ে বলে, আমি তোমার সাথেই আছি। বোর্ডেন এরসেলের দিকে তার হাত বাড়িয়ে দেয়। এরসেলের চোখের সামনেই বোর্ডেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরসেল এতে অনেক ইমোশনাল হয়ে পড়ে। কনর এরপর এরসেলকে চেপে ধরে বলে, তুই আমাকে ধোকা দিয়েছিস কেন? এরসেল বলে, এই স্বর্ণ নিয়ে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। কনর বলে, এই স্বর্ণগুলো তো আমার পাওয়ারই ছিল, কারণ এগুলো আমার সেনাদের জন্য, আমি তো এখানে তোকে মারার জন্য এসেছি। কনর এরসেলের থেকে প্রতিশোধ নিতে চাচ্ছিল। তখন লি ওই স্বর্ণগুলো নেওয়ার জন্য সেখানের বিস্ফোরক রশ্মিতে আগুন জ্বালিয়ে দেয়, আর কনরকে পিছিয়ে আসতে বলে। কনর পিছিয়ে এলে সেখানে ব্লাস্ট হতে শুরু করে। সেই সুযোগে এরসেল একটা মাইন ছুড়ে দিয়ে তার স্বর্ণের বক্স নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এরসেল স্বর্ণের বিনিময়ে বোর্ডেনকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু কনর তো তাকে মেরেই ফেলেছে। তাই সে ওই স্বর্ণের বক্সটা কনরকে না দিয়েই সেখান থেকে পালিয়ে আসে। আর ওদিকে এরসেলের সেই মাইন ব্লাস্ট করার ফলে লিয়ের ছেলে মারা যায়। এদিকে লিজি ওই কাগজে এরসেলের কাহিনী পড়ছিল। সেটা পড়ে লিজি জানতে পারে যে এরসেল জলদস্যুদের একজন কর্মচারী ছিল। সেখানে ক্যাপ্টেন কনরের সঙ্গে তার গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। তারা দুজন একসঙ্গে জাহাজ লুট করত, আর লুট করার সময় এরসেল অনেক মানুষকে খুনও করেছিল। এরপর একদিন জাহাজে বোর্ডেনের সঙ্গে তার দেখা হয়। বোর্ডেন আসার পর এরসেলের জীবন একেবারে বদলে যায়। ওই কাগজে এরসেলের আসল নামও লেখা ছিল, কিন্তু সেটা অন্য ভাষায় লেখা ছিল, যার কারণে লিজি সেটা বুঝতে পারে না। এরপর এরসেল একদিন জাহাজ থেকে কনরের লুট করা স্বর্ণ নিয়ে বোর্ডেনের সঙ্গে সেখান থেকে পালিয়ে এসেছিল। ওই কাগজের মাধ্যমে লিজি এরসেলের করা সমস্ত অন্যায়ের ব্যাপারে জানতে পারে। এখানে লিজি আরও একটা সত্য জানতে পারে যে লিজি আসলে বোর্ডেনের বোন নয়, সে আসলে এরসেলের বোন। কনর তাদের ফ্যামিলিকে মেরে ফেলেছে, আর তারা দুজন কনরের কারণেই আলাদা হয়ে গেছে। আর ওই গুহাটাও তাদেরই ফ্যামিলির নিরাপদ আশ্রয়ের জন্য তৈরি করেছিল। তখনই এরসেল বক্স নিয়ে আহত অবস্থায় গুহার কাছে আসে। তার এই অবস্থা দেখে লিজি আর আইজ্যাক ছুটে তার কাছে যায়। লিজি আর আইজ্যাক মিলে এরসেলের ক্ষতস্থান পরিষ্কার করতে থাকে। এরসেল ব্যথা সহ্য করতে পারছিল না, যার কারণে সে মদ খেতে শুরু করে। লিজি এরসেলকে জিজ্ঞেস করে যে সেখানে কি হয়েছিল। এরসেল লিজিকে বলে, আমাকে ক্ষমা করো। এরসেলের এক্সপ্রেশনে লিজি বুঝে যায় বোর্ডেন আর বেঁচে নেই। লিজি এটা শুনে খুব ইমোশনাল হয়ে পড়ে। এরসেল আইজ্যাককেও বলে দেয় যে তার বাবা আর বেঁচে নেই। এই খবর শুনে আইজ্যাক আর লিজি দুজনেই অনেক ইমোশনাল হয়ে পড়ে।
লিয়ের ছেলে মারা যাওয়ার কারণে সে অনেক রেগে গিয়ে কনরকে বলে, আমাদের উদ্দেশ্য স্বর্ণ অর্জন করা ছিল, কিন্তু আমরা ধ্বংস হয়ে গেছি। স্বর্ণ তো গেলই, সাথে মেয়েটাও পালিয়ে গেল। লি আরো বলে, আমার ছেলে মারা গেছে, এখন আমি এসবের জন্য আমার সেনাদেরকে হারাতে চাই না। লি কনরের সঙ্গে আর কাজ করতে রাজি হয় না। সে তার ছেলে এবং মারা যাওয়ার সমস্ত গার্ডদেরকে সম্মানের সঙ্গে দাফন করতে চায়, কিন্তু লিয়ের এভাবে দল ত্যাগ করে তার সেনাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা কনরের একদমই ভালো লাগে না, যার কারণে সে লিকে মেরে ফেলে। এরপর কনর লিয়ের সমস্ত সেনাকে বুঝিয়ে বলে, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমাদের গোল্ডেন টাইম শেষ। আমরা যে দেশে রাজত্ব করতাম আজ সেখানে আমাদেরকে ক্রিমিনাল বলা হয়। কনর সব সেনাদেরকে বোঝায় যে তাদের যে কোনোভাবে ভ্লাডিমিরকে খুঁজে বের করে তার সমস্ত সোনা উদ্ধার করতে হবে। কনর তাদেরকে এনকারেজ করে নিজের সঙ্গে কাজ করার জন্য কনভিন্স করে ফেলে। ওই সেনারাও কনরের সঙ্গে মিলে এরসেলের থেকে স্বর্ণ উদ্ধার করতে রাজি হয়ে যায়। এরপর ওই সেনারা কনরের অর্ডারে এরসেলের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ওদিকে গুহায় লিজি এরসেলকে তার লেখা পেজগুলো দেখিয়ে বলে, তুমি সত্যি এত খারাপ কাজ করেছো? এরসেল সেটা স্বীকার করে নেয় আর বলে, এখানে যা লেখা আছে সব সত্যি, আমি সত্যি অনেক খারাপ। লিজি বলে, হয়তোবা, কিন্তু এরসেল তুমি একজন মা, তুমি কারো বোন, তুমি যেমনই হও না কেন এই কঠিন সময়ে তোমাকে আমাদের প্রয়োজন। লিজি এরসেলকে সেখানে থাকা তার নাম দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি তোমার আসল নাম? এরসেল তখন চুপ করে থাকে। লিজি এরসেলকে বলে, কনর আমাদের সবকিছু কেড়ে নিয়েছে, তার থেকে সব ফিরিয়ে নেওয়ার সময় এখন চলে এসেছে। এরসেলও জানতো যে কনর তাকে ধরার জন্য এখানে আসবেই, এজন্যই সে আইজ্যাক আর লিজির সঙ্গে মিলে ওই গুহার মধ্যেই কনরের সঙ্গে লড়াই করার প্ল্যান বানাতে থাকে। এরসেল লিজিকে বলে, কোনোভাবে আজ রাতটা এখানে কাটিয়ে সাহায্যের জন্য গুহার উপরে গিয়ে আগুন জ্বালাতে হবে। এরসেল জানে কনর কোনোভাবেই তার পিছু ছাড়বে না, এজন্য সে সরাসরি তার সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নেয়। এরসেল একাই তার সঙ্গে ফাইট করতে চায়, কিন্তু লিজি আর আইজ্যাক তাকে জানায় যে এতে তারাও তাকে সাহায্য করবে। এরসেল লিজিকে জানায়, এই গুহাটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আমরা আমাদের ফ্যামিলিকে রক্ষা করতে পারি। আমি এই পাহাড়ের প্রত্যেকটা গুহার ব্যাপারে জানি। এরসেল লিজিকে বলে, আজ রাতে তুমি একজন যোদ্ধা। এরসেল লিজিকে কনরের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত করে। সে আইজ্যাককে বলে, যদি খারাপ কিছু ঘটে তাহলে তুমি নৌকা নিয়ে ওই বড় আইল্যান্ডের দিকে যাবে আর সেখানে ব্রিটিশ রেজিমেন্টের খোঁজ করবে। কিন্তু আইজ্যাক বলে যে সে নৌকা চালাতে পারবে না। এরসেল তাকে সাহস দিয়ে বলে, তুমিই চালাতে পারবে, তুমি আগে সাঁতার জানতে, তুমি আমার ছেলে, আমার বিশ্বাস তুমি পারবে। আমি সুযোগ পেলে গুহার উপরে আগুন জ্বালিয়ে দেব। এদিকে কনর জানতো যে এরসেল ওই গুহাতেই লুকিয়ে আছে, এজন্য সে তার সেনা নিয়ে ওই গুহায় চলে আসে এরসেলকে ধরার জন্য। প্ল্যান অনুযায়ী এরসেল আর লিজি গুহার ভেতরে কনরের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। কিছুক্ষণের মধ্যেই কনরের সেনারা ওই গুহার ভেতরে ছড়িয়ে পড়ে। তারা চারিদিকে এরসেলকে খুঁজতে থাকে। গার্ড ফা একটা জায়গায় এরসেলকে দেখতে পায় এবং সেদিকে ছুটে যায়। এরসেল তখন সেখানে থাকা বিস্ফোরক রশ্মিতে আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে সেই সেনাদের সামনে ছোট ছোট মাইন বিস্ফোরণ হতে থাকে। ওদিকে লিজি আর আইজ্যাক সেখানে থাকা একটা রুমে লুকিয়ে ছিল। এরই মাঝে এরসেল আর কনরের মাঝে গোলাগুলি শুরু হয়। ওদিকে লিজি আইজ্যাককে বের করার জন্য গুহার দরজার দিকে যেতে থাকে। তখন কনরের বিশের গার্ড স্কট সেখানে আসে আর লিজির গলায় তলোয়ার ধরে আঘাত করে। স্কট তাকে মারতেই যাচ্ছিল, তখনই এরসেল একটা গুলি ছুড়ে স্কটকেই মেরে ফেলে। লিলি যখন স্কটের কাছে যায় তখন স্কটের গলায় একটা লকেট ছিল, যেটা লিজির ফ্যামিলি থেকে সে লুট করেছিল। লিজি সেটা তার গলা থেকে খুলে নিয়ে বলে, এর ওপর তোর কোনো অধিকার নেই। লিজি এরপর আইজ্যাককে কোনোভাবে বাইরে বের করে দিয়ে বলে, তুমি নৌকা বের করো। আইজ্যাক তখন নৌকা নামানোর জন্য বেরিয়ে যায়। গুহার ভেতরে এরসেল একে একে কনরের সব গার্ডদেরকে মেরে ফেলে। এখন শুধু কনর আর এরসেল ওই গুহার ভেতর ছিল। কনর এরসেলকে বলে, এখন শুধু তুমি আর আমি বেঁচে আছি, চলো বাইরে গিয়ে নিজেদের হিসাবটা মেটাই। এরসেল গুহার ওপরে গিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এরই মাঝে আইজ্যাক সমুদ্রে নৌকা নামিয়ে ফেলে। লিজি তাকে সাকসেসফুলি নৌকা সমুদ্রে নামাতে দেখে। আইজ্যাক লিজিকে গুহার ওপরের আগুন দেখিয়ে বলে, মা সাহায্যের জন্য আগুন জ্বালিয়েছে। এটা লিখে লিজি এরসেলকে সাহায্য করার জন্য ছুটে ওপরে যেতে থাকে। গুহার ওপরে এরসেল আর কনর মুখোমুখি দাঁড়িয়েছিল। সেখানে তাদের মধ্যে লম্বা একটা ফাইট শুরু হয়। তারা দুজনেই ফাইটে পারদর্শী ছিল, যার কারণে কেউ কারোর সঙ্গে পেরে উঠছিল না। এক পর্যায়ে কনর এরসেলকে ঘায়েল করে ফেলে। সে তাকে মারতেই যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সেখানে লিজি এসে কনরের উপর গুলি চালায়। কিন্তু দুর্ভাগ্যবশত লিজির বন্দুকের গুলি শেষ হয়ে যায়, যার ফলে কনর তাকে মারার জন্য এগিয়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে এরসেল তাকে বাধা দেয়। কনর আর এরসেল আবার ফাইট করতে শুরু করে। কনর এরসেলের শরীরে তার তলোয়ার ঢোকাতে যায়, তবে এরসেল সেটা প্রতিরোধ করে তলোয়ারটা কনরের বুকের মধ্যেই ঢুকিয়ে দেয়। কনরও সেই তলোয়ারের সঙ্গে এরসেলকে গেঁথে নেয়, তবে এতে কনরই বেশি আহত হয়েছিল, যার ফলে সে মারা যায়। লিজি তখন ছুটে এরসেলের কাছে আসে। ফাইনালি এরসেল কনরের থেকে তার ফ্যামিলির হয়ে প্রতিশোধ নিতে পেরেছে, যার ফলে এতটা আহত হওয়া সত্ত্বেও তার মুখে একটা স্মাইল ছিল। আর লিজিও এতে খুব খুশি ছিল। সে খুশি হয়ে এরসেলকে বলে, তুমি আমার বোন। তখন এরসেল এবার লিজিকে তার আসল নাম বলে।
এরজেল লিজিকে বলে যে তার আসল নাম মারিয়াম। এরপর তারা দুজনেই অনেক ইমোশনাল হয়ে যায়। এত যুদ্ধের পর ফাইনালি তারা কনর নামের ওই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যায়। এদিকে আমরা আইজ্যাকের নৌকায় লুট করা সেই স্বর্ণগুলো দেখতে পাই। আইজ্যাক সেগুলো দেখে অনেক খুশি হয় আর তার মায়ের দিকে তাকিয়ে স্মাইল করে। ফাইনালি তারা কনরের হাত থেকে ওই স্বর্ণগুলোও রক্ষা করতে পেরেছিল। এরপর তারা ওই স্বর্ণগুলো নিয়ে অন্য একটা আইল্যান্ডে চলে যায় আর সেখানেই নিজেদের নতুন জীবন শুরু করে। আর এরই মধ্য দিয়ে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।